জি 24 ঘন্টা 5 কাহন নিয়ে আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। প্রসূতি মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি রীতিমতো তুলকালাম। আজকে স্বাস্থ্য ভবনে শুভেন্দু অধিকারী যান এবং সেখান থেকে সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। আর এই জায়গা থেকে পাল্টা অন্য এক তথ্য সামনে রাখছে তৃণমূল কংগ্রেস, যেখানে স্যালাইন নয় সিনিয়র চিকিৎসকদের ভূমিকা আতশ কাচের তলায়। এখানে একগুচ্ছ প্রশ্ন উঠছে এবং যে প্রশ্ন গোটা রাজ্যে গোটা সরকারি হাসপাতালগুলো নিয়ে হচ্ছে, যেখানে হাসপাতালে প্রসূতি মৃত্যু এবং এই প্রসূতি মৃত্যুর পরে আরও 3 জন তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর দায় কার তা নিয়ে প্রশ্ন উঠছে। চিকিৎসকদের গাফিলতি কিনা তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, স্যালাইনের সমস্যা কিনা সেটাও কিন্তু প্রশ্ন। এবং একই সঙ্গে যাই হোক না কেন স্বাস্থ্য দপ্তর কি এর দায় এড়াতে পারে? এই নিয়ে আলোচনা করবো আজকে 5 কাহনে। এই নিয়ে আলোচনা করবো আমাদের সঙ্গে যারা স্টুডিও রয়েছেন। একটু আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে শর্মিষ্ঠা ভট্টাচার্য রয়েছেন বিজেপির, আমাদের সঙ্গে তৃণমূল সমর্থক অর্পণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আমাদের সঙ্গে থাকবেন অতনু চট্টোপাধ্যায়, আমাদের সঙ্গে চিকিৎসক অরিন্দম বিশ্বাস রয়েছেন, সৌরভ কর জুনিয়র চিকিৎসক তিনিও রয়েছেন আমাদের সঙ্গে। আর শুরুতেই যে খবর বলছিলাম, মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরপেক্ষ তদন্তের সওয়াল করেছেন, যদিও তাতেও বিরোধী সুর খুব একটা খাদে নামছে না, দরজা বাড়ছে। স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, মেদিনীপুর হাসপাতাল সুপারের গ্রেফতারির দাবি করেছেন শুভেন্দু অধিকারী, থানায় দায়ের করেছেন অভিযোগ। এসএসকেএমে 3 চিকিৎসাধীন প্রসূতির অবস্থা এখনও আশঙ্কাজনক। অন্যদিকে মামনি রুই দাসের মৃত্যুতে সিআইডি তদন্ত জারি রয়েছে। এদিন মেদিনীপুর মেডিকেলে যায় সিআইডি টিম। প্রশ্ন উঠছে, মৃত্যু ঠিক কী কারণে? স্যালাইন না চিকিৎসকদের গাফিলতি? মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনার পরেই হইচই রাজ্য জুড়ে। স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে ফের সরব বিরোধীরা। রিঙ্গাল ল্যাকটেড স্যালাইনের কারণে মৃত্যু, স্বাস্থ্য দপ্তরের গাফিলতি, এই দাবিতে চড়া সুর চিকিৎসকদের একাংশ থেকে শুরু করে বিরোধীদের। এই অবস্থায় দোষীদের কড়া শাস্তির সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কোনো গাফিলতির কারণে, কোনো ভুল ত্রুটির কারণে যদি একটা মানুষকে প্রাণ হারাতে হয় বা একটা প্রসূতির মৃত্যু ঘটে, তার বিরুদ্ধে আমার মনে হয় কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত, ডিপার্টমেন্টাল প্রসিডিং ইনিশিয়েট করা উচিত এবং এমন ব্যবস্থা নেওয়া উচিত যেন দৃষ্টান্ত হিসেবে আমাদের সমাজে থাকে, এটা যাতে পুনরাবৃত্তি না হয়। তবে সুর চড়া বিরোধীদের, সরাসরি শাসক দলের বিরুদ্ধে তোপ বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে উনি লক্ষ্মীর ভাণ্ডার দেবেন আর জনগণের পয়সা, জনগণ ওনাকে ভোট দেবে, জনগণেরই পয়সা জনগণকে দেবেন আর ভোটটা কিনে নেবেন মানুষকে বোকা বানিয়ে। তারপর 2-4টে মরে গেলে, গরিব মানুষ মরে গেলে অসুবিধে কোথায় আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কাউকে তো আর সরকারি হসপিটালে যেতে হচ্ছে না, আপনার আমার পরিবারে যেতে হতে পারে। যদিও পাল্টা সিনিয়র ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তৃণমূলের কুণাল ঘোষ, তা নিয়ে নতুন করে চর্চা। যে সিনিয়র ডক্টরদের ওই ওটি করার কথা, সিজার করার কথা, যার অ্যানাস্থেশিয়া দেওয়ার কথা, তারা এই 4 জন সিনিয়র ছিলেন না, কাঁচা হাতে করা হয়েছে। যে ওটিগুলো 40-45 মিনিটে হয়ে যায়, প্রায় 2-2.5 ঘন্টা ওপেন করে রাখা হয়েছে। ডাক্তারদের তো কোনো রোলই নেই এতে। আপনি বছরের পর বছর একটি কোম্পানিকে সাপ্লাই দিয়ে যাচ্ছেন, যে কোম্পানি অলরেডি কর্ণাটকা গভর্নমেন্ট দ্বারা বাতিলীকৃত এবং ব্ল্যাক লিস্টেড। সঙ্গে সঙ্গে তো রাজ্যের স্বাস্থ্য দপ্তরের একটা এনকোয়ারি কমিশন বসানো উচিত ছিল যে কেন কর্ণাটকা গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে ব্ল্যাক লিস্টেড করলো, করে সমস্ত তথ্য অনুসন্ধান করে একে বাতিল করা উচিত ছিল। কোনো সিনিয়র ডক্টর তাকে পরীক্ষা করেননি। এই সব হওয়ার পর এখন স্যালাইন কেলেঙ্কারি রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর করতে নেমেছে। এরা স্যালাইন যতবার মুখে উচ্চারণ করবেন, এই কজনকে অ্যারেস্ট করার দাবিটাও কিন্তু থাকবে। কাউকে টার্গেট নয়, স্বচ্ছভাবে তদন্ত করবে সরকার, জানিয়েছেন অভিষেক। যে বিরোধী রাজনৈতিক দলের কাউকে ফাঁসাতে হবে, আমি সিবিআই এর অফিস থেকে বেরিয়ে একদিন বলেছিলাম যে জটায়ুর তদন্ত আগে থেকে ঠিক করে নেই, এই লোকটাকে ফাঁসাতে হবে, তারপর তদন্ত প্রক্রিয়া শুরু হয়। আর আমাদের তদন্তের মতো চলে। এদিন স্বাস্থ্যকর্তাদের সঙ্গে দেখা করতে বিধায়কদের নিয়ে স্বাস্থ্য ভবনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিআইডি যদি থাকে ভারত সরকারকে লিখতে বলুন, সিবিআই যাতে তার অফিসার দেয়।
সিট বানান। ইলেকট্রনিক্স কমপ্লেক্স পিএসএ আমরা এফআইআর করব। মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, মেদিনীপুরের সুপার 3 জনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং 1 মাস ধরে কাকে কাকে এই বিষ স্যালাইন দিয়েছেন আপনার কাছে মেডিসিনেরও যেমন স্টক রেজিস্টার আছে, রোগীরও রেজিস্টার আছে। বুধবার ঘটনার তদন্তে মেদিনীপুর মেডিকেলে যান সিআইডি টিম। কথা বলেন মামনির পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। শুধু যে আমার নাম ঠিকানা নিয়ে ছেড়ে দিল। আমি জানাতে চেয়েছিলাম তাদের দিকে যে এইভাবে প্রথম থেকে যে স্টার্ট করছিলাম, দিয়ে স্টার্ট করতে করতে 2-4টা কথা বলতে বলতে আমার দিদিকে ডেকে নেওয়ার পরে দিয়ে আর কোনো আমাকে বলার সুযোগ দিল না। এসএসকেএমে 3 প্রসূতির অবস্থা এখনও গুরুতর, দুজনের অবস্থা অতি সংকটজনক। অন্যদিকে মামনি রুইদাসের পোস্টমর্টেম রিপোর্টে জানা গিয়েছে সেপটিক শক থেকে মাল্টি অর্গান ফেলিওরে মৃত্যু। এই মৃত্যুর জন্য দায়ী কি স্যালাইন নাকি সিনিয়র চিকিৎসকদের গাফিলতি? তদন্ত ও তরজা 2 জারি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। শুরুতে ডাক্তারবাবুদের কথা শোনা যাক। যেমন সৌরভ রায় রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর রায়, আপনি তো আরজি কর থেকে পড়াশোনা করেছেন। এই যখন এই ধরনের অপারেশন হতো বা প্রসূতিতে এই ধরনের অপারেশন হতো ম্যাটারনিটি ওয়ার্ডে, আপনাদের পার্টিসিপেশন তাতে থাকতো? ডেফিনেটলি। এটা তো যে কোনো, আমরা তো এমবিবিএস পাস করেছি। এমবিবিএস পুরো নামটা হচ্ছে ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি। এইটা করার পরে এখানে কোন অপারেশনের কথা বলা হচ্ছে? এখানে একটা বেসিক সিজার অপারেশনের কথা বলা হচ্ছে। এতে আপনাদের রোলটা এক্স্যাক্টলি কি? এখানে আমাদের রোল হচ্ছে সিনিয়রদেরকে অ্যাসিস্ট করা, সিনিয়ররা থাকা অবস্থায় তাদেরকে অ্যাসিস্ট করা, এটাই হচ্ছে আমাদের রোল। এবং এই যে বলা হচ্ছে যে এখানে সিনিয়র ডাক্তার নেই বা এই জাতীয় কথাবার্তা বলা হচ্ছে, এখানে প্রশ্নটা হচ্ছে যে প্রত্যেকটা জুনিয়র ডাক্তার এনএমসির গাইডলাইনেই যেভাবে রয়েছে, যারা এই অপারেশনের সঙ্গে যুক্ত ছিলেন বলে বলা হচ্ছে, 3rd ইয়ার পিজিটি, 1st ইয়ার পিজিটি এবং ইন্টার্ন, তারা প্রত্যেকে কিন্তু এই অপারেশনটা করতে পারেন, সেভাবেই এনএমসি গাইডলাইনে রয়েছে। এখানে সিনিয়র ডাক্তার যিনি ছিলেন, যার ওখানে থাকার কথা নজরদারি করার জন্য, তিনি ছিলেন কি ছিলেন না সেটা অন্য প্রসঙ্গ। আমার প্রশ্ন, সেটাই তো প্রসঙ্গ তৃণমূল কংগ্রেসের মত না, আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্নটা হচ্ছে, যদি একটা স্যালাইনের বোতলের মধ্যে, এখানে পোস্টমর্টেম রিপোর্টের মধ্যে থেকেও কিন্তু প্রমাণ হয়ে গেছে যে সেপটিক শকে ওই পেশেন্টটির মৃত্যু ঘটেছে। ভীষণই দুর্ভাগ্যজনক ঘটনা। সেপটিক শকে একজনের কখন মৃত্যু হতে পারে? যখন তার একটা ভীষণ ইনফেকশন হয়েছে। তাহলে যে পেশেন্টের সেপটিক শকে মৃত্যু হয়েছে, বলছেন ওপেন করে রাখা হয়েছিল ঘন্টা 2 এভাবে সেলাই করে। ঘন্টা 2 কেন ওপেন করে রাখা হয়েছিল, কি হয়েছিল সেটা তো তদন্তের মাধ্যমে বেরিয়ে আসছে যে ওখান থেকে হতে পারে না। ওখান থেকে যদি ইনফেকশন ঢোকে তাহলে সেই ইনফেকশনের জন্য সঙ্গে সঙ্গে একজন পেশেন্টের সেপটিক শক হওয়া সম্ভব নয়। একটা জায়গায়, যে কোনো জায়গায় আপনার হাত আপনার পাও যদি কেটে যাওয়ার পরে কিন্তু 2-3 ঘন্টা ডাক্তারের কাছে যাওয়ার আগে খোলা থাকতে পারে। সঙ্গে সঙ্গে কি একজন পেশেন্ট সেপটিক শকে মারা যান? সেটা ঘটে না। কিন্তু আইভি ফ্লুইডের মধ্যে থেকে যদি ইনফেকশন ঢোকে তাহলে এই ঘটনা ঘটা সম্ভব। এই কথাটা আমরা কেন বলছি? এই কথাটা আমরা বলছি এই কারণে, তার কারণ গত 2021 সাল থেকে বারবার আমরা নিজেরা দেখেছি আমাদের কলেজে এবং পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায়, দার্জিলিংয়ের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, জলপাইগুড়ি মেডিকেল কলেজ, ইমামবাড়া হাসপাতাল, বিভিন্ন জায়গায়, কলকাতার বুকে ন্যাশনাল মেডিকেল কলেজ, আরজি কর মেডিকেল কলেজ, সব জায়গায় ওই একই কোম্পানির রিঙ্গাল ল্যাকটেটের বোতলের মধ্যে আমরা কখনো ফাঙ্গাল বল খুঁজে পেয়েছি, আমরা কখনো কালো কালো কিছু পদার্থ ভাসতে দেখেছি। এবং এটা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা হয়ে গেছিল যে ওই রিঙ্গাল ল্যাকটেট চালানোর ফলে, ওই রিঙ্গাল ল্যাকটেট চালানোর পরে একজন রোগীর অবস্থা খারাপ হতো। আচ্ছা, আমি ডক্টর বিশ্বাসের কাছে আসবো। যদি এরকম পরিস্থিতি হয়ে থাকে তাহলে বছরের পর বছর ধরে ডক্টর বিশ্বাস এই কোম্পানির স্যালাইন চলছিল কি করে? দেখুন, চলার কথা না। স্বাস্থ্যের সাথে বোঝাপড়া করতে পারি না আমরা, একটা প্রাণের সাথে বোঝাপড়া কখনো হয় না। তো একটা কথা স্পষ্ট, আমার যদি মনে হয় প্রথম দেখাতেই যদি রিঙ্গাল ল্যাকটেটটা খারাপ হয়ে থাকে বা কোনো পেশেন্ট নিশ্চয়ই তার উপসর্গগুলো সামনে আনবে, যে কখনো রাইগার হয় ভীষণভাবে, জ্বর আসে, সঙ্গে সঙ্গে কিন্তু এই রিঙ্গাল ল্যাকটেটকে আলাদা করে বাতিল করে বা এই ফ্লুইড ইনফিউশনটা আর আমরা চালাই না। তো এটা নিশ্চয়ই বোঝা উচিত ছিল যে কর্তব্যরত নার্স, যে ডাক্তার, সবারই এই জিনিসটা পরিষ্কার হয়ে যাচ্ছিল যে এই রিঙ্গাল ল্যাকটেট বোতল আর দেওয়া যাবে না। তো আমরা বোঝাপড়া করতে পারি না স্বাস্থ্যের সাথে। এই সন্দেহ যদি থাকতো, ওই বোতল আলাদা করে কোম্পানিকে পরিষ্কার জানানো, সেটা ডক্টর মিশ্র একটু আটকাচ্ছি, কিন্তু ডক্টর রায়ের কথা যদি আমি মেনে নিই, বোঝাপড়া তো দিনের পর দিন ধরে চলছে। যদি বছরের পর বছর ধরে ওই একই কোম্পানির স্যালাইনের বোতলে এই ধরনের জিনিস পাওয়া যায়, তার মধ্যে বোঝাপড়া করেই চলছে সমস্ত কিছু, যদি অভিযোগ সত্যি হয়।
দেখুন, অভিযোগ সত্যি যদি হয় তাহলে এটা মানে ক্ষমাহীন অপরাধ। এই অপরাধের যা হয় দৃষ্টান্তমূলক শাস্তিটা আমি কি মানে এই অভিজ্ঞতা আপনার নেই বলছেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি যখন আজ থেকে 30 বছর আগে পাশ করেছি, তখন আমরা কাজ করতে গিয়ে এটা হতো, প্রায়শই হতো, তখন ওই স্যালাইনটা বন্ধ করে দেওয়া হতো। কিন্তু আমরা তো থাকছি 1 বছর, তারপরে যে কি ঘটেছে সেটা আমি জানি না, কিন্তু ফ্লুইডের জন্য রাইগার ফাঙ্গাস এটা কিন্তু মাঝে মাঝেই হয়েছে, আচ্ছা, হয়, কিন্তু এর থেকে সেপসিস হয়ে গিয়ে মৃত্যু সেটা সেরকম ঘটনা আমার অভিজ্ঞতায় নেই। এখানে একটা কথা বলা প্রয়োজন, যে কোম্পানির কথা বলা হচ্ছে এই কোম্পানিকে কিন্তু গত বছর মার্চ মাসেই কর্ণাটকে এই কোম্পানিকে ব্যান করে দেওয়া হয়েছে, কারণ এই একই কোম্পানির ফ্লুইড চলার কারণে সেখানে 4 জনের বেশি প্রসূতির মৃত্যু ঘটেছে, 27টিরও বেশি কেস দেখা গেছে। সেখান থেকে 14টা ফ্লুইডের বোতলকে নিয়ে টেস্ট করা হয়েছিল, সেখানে দেখা গেছে তার প্রত্যেকটাতে ইনফেকশন রয়েছে। তারপরে এবছর ডিসেম্বর মাসে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের কর্তাদের সঙ্গে নিয়ে এ রাজ্যের স্বাস্থ্যকর্তারা গিয়ে এই একই কোম্পানির চোপড়াতে যে কারখানাটি রয়েছে সেই কারখানা পরিদর্শন করেন। সেখানে গিয়ে তারা কি দেখলেন? সেখানে গিয়ে তারা দেখলেন ডিসইনফেক্ট করার ন্যূনতম যে যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতিটুকু নেই কিন্তু এই কোম্পানির। অর্থাৎ এই কোম্পানি থেকে যা যা ওষুধ তৈরি হচ্ছে সেই ওষুধের বোতলের মাধ্যমে যে কোনো দিন যে কোনো সময় সংক্রমণ ছড়াতে পারে, সেই বিষয়টা কিন্তু স্বাস্থ্যকর্তাদের কাছে জানা ছিল। এটা নতুন কোনো তথ্য নয়। তাহলে এই ঘটনা ঘটার পরেও এই কোম্পানি থেকে কেন ফ্লুইড আসছে? আমরা জানি যে এই কোম্পানির ফ্লুইড যে আর বিভিন্ন হাসপাতালে নেওয়া যাবে না, এটার জন্য একটা নোটিশ বেরিয়েছিল, কিন্তু যে ফ্লুইডগুলো অলরেডি রয়েছে সেগুলোকে যে চালানো যাবে না এই বিষয়ে কোনো নোটিশ ছিল না। এবং কোম্পানির মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা কেন নেওয়া হয়নি? আবার আসবো ডক্টর রায়। অর্পণ, না, বিষয়টা হচ্ছে যে ঘটনা ঘটেছে সেটা অনভিপ্রেত, যদিও আমি অনভিপ্রেত বলে যে ঘটনার দায় ঝেড়ে ফেলবো আমরা সেটা নয়। আর গতকালই রাজ্যের প্রশাসনিক তরফে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে রাজ্যের মহামান্য মুখ্য সচিব বলেছিলেন যে এই ঘটনার যাবতীয় পূর্ণাঙ্গ তদন্ত করা হবে, এবং আমরা বিশ্বাস রাখি, আশা রাখি যে পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্তই হবে। সিআইডি, রাজ্য পুলিশের সিআইডি তদন্তভার নিয়েছে। আমরা এই রাজ্য প্রশাসনকেই আরজি করার সময় তদন্ত করে দেখেছিলাম, তদন্ত করে তারা 18 ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিলেন। কিন্তু কুণাল ঘোষ তো নির্দিষ্টভাবে বলছেন 3-4 জন ডাক্তারের কথা যারা সেই সময় উপস্থিত থাকার কথা তারা ছিলেন না। হ্যাঁ, আমি তো সেটাই বলছি যে কথাটা ডাক্তারবাবু এইমাত্র বললেন যে এই স্যালাইনে গাফিলতি নাকি সেই সিনিয়র ডাক্তার যাদের উপস্থিত থাকার কথা ছিল তারা ছিলেন না বলে কোথাও সমস্যা হয়েছে, এই উভয় পক্ষেরই তদন্ত হওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যেমনটা বলেছেন যে শুধুমাত্র একজনকে নির্দিষ্টভাবে দাগিয়ে দেওয়া, একজন বলতে শুধুমাত্র ডক্টরস ফ্রেটার্নিটিকে দাগিয়ে দেওয়া বা শুধুমাত্রই স্যালাইনেই ভুল ছিল তাই জন্য ডাক্তারদেরকে ক্লিন চিট দিয়ে দেওয়া, এইটা নয়। উভয় পক্ষেই পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত হোক, এবং যারা দোষী, যারা এর সাথে জড়িত, সে যে কোনো স্তরের মানুষ হতে পারেন, জাতি, ধর্ম, বর্ণ, বর্গ, রাজনৈতিক দলমত সবকিছুর ঊর্ধ্বে উঠে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমরা তো এই বিষয়টাতে লেম্যান, আমরা চিকিৎসার কিছুই বুঝি না। দেখুন, ওনারা মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জিকে রেফার করতে পারেন, আমরা তো ডাক্তারিকে রেফার করতে পারি। আমরা ডাক্তারিতে চিরকাল জানি প্রোফাইল্যাক্সিস ইজ বেটার দেন ট্রিটমেন্ট। তাহলে 9ই আগস্ট আরজি কর মেডিকেল কলেজে অভয়াকে মারা যেতে হলো, তারপরে বাইরে এলো যে এই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কি অবস্থা। 9ই জানুয়ারি মামনিকে মারা যেতে হলো, আরো 3 জনকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে, তারপরে গিয়ে টনক নড়বে, তারপরে গিয়ে তদন্ত হবে, এবং তারপরে পুরো বিষয়টা সামনে আসবে যে এই কোম্পানির কি সমস্যা রয়েছে। বর্তমান পশ্চিমবঙ্গের একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে, এরকম একটা করে বিভিন্ন ক্ষেত্রে, শুধু যে স্বাস্থ্য তা না, মৃত্যু হবে, তারপরে সেটা নিয়ে কিছুদিন হইচই হবে, মিডিয়াতে আমরা বসে আলোচনা করব, শাসক দল গোল গোল কথাবার্তা বলে জিনিসপত্রগুলো ঘুরিয়ে দিতে যাবে, এদিক ওদিক ডাইলুট করে দেবেন বিষয়টা, এবং বিচারের আগে একটা তদন্তের একটা জিনিস এমন লোকেট করে, এই যে কুণাল ঘোষ যে কথাগুলো বলছেন, যদি সিআইডি তদন্ত করে তার বাইরে যাওয়ার তার ক্ষমতা আছে, তিনি পরিষ্কার বলে দিচ্ছেন কিছু লোককে তিনি মানে লোকেট করেছে, ক্ষমতা আছে কারণ আপনি বলুন না। সমস্যাটা এখানে আমি যে সমস্যাটা যেখানে হচ্ছে, কুণাল ঘোষ নির্দিষ্টভাবে রেফারেন্স টানছেন যে আরজি করের সময় বিরোধীদের তরফে নানান ষড়যন্ত্রের তথ্য খাড়া হয়েছিল, যে এই ষড়যন্ত্রের তথ্যের এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। কুণাল ঘোষের দাবি আরজি কর বিষয়টা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদন। আমি তোমার কাছেই আসবো, প্রশ্নটা একটু বড়, যে রাজনৈতিক তথ্য ষড়যন্ত্রের
কথা বলে আজকে জ্যোতিপ্রিয় মল্লিক কিছুক্ষণ বাদে জেল থেকে বেরিয়ে আসবেন। এই রাজনৈতিক প্রতিহিংসার কথা তৃণমূল কংগ্রেস বলে। এই জায়গা থেকেই কুণাল ঘোষ তার বক্তব্য যে সিনিয়র ডাক্তাররা যারা কাজ করেন না, প্রাইভেট প্র্যাকটিসে বেশি মন দেন, তা সেরকম কিছু চিকিৎসকদের জন্য এই ঘটনা হচ্ছে। বিরোধীরা এটাকে স্যালাইন তথ্যখারা করছে। না না, সিসিটিভি ফুটেজে কিন্তু দেখা গেছে যাদের ডিউটি ছিল সিনিয়র ডাক্তার ওখানে ছিলেন, এটা কিন্তু সিসিটিভি দেখা গেছে। এটা বর্তমান এবং এই সময় এই সময় বর্তমান পত্রিকা 12ই জানুয়ারি এই প্রবন্ধটা বেরিয়েছিল এই সিনিয়র ডাক্তারদের নিয়ে, তারপর থেকে কুণাল বলতে শুরু করেছে। আমার কথা হচ্ছে সব বুঝলাম, কিন্তু আরজি করে যে স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতি, ভয়ঙ্কর দুর্নীতি সামনে এসছে, সন্দীপ ঘোষ এবং তার কোম্পানি, তিনি যেভাবে ওষুধের মেয়াদোত্তীর্ণ ওষুধ থেকে শুরু করে জাল ওষুধ সমস্ত কিছু, তাহলে তার কি তদন্ত রাজ্য সরকার করেছে? স্বাস্থ্যমন্ত্রী তার কি দায়িত্ব নিয়েছে? তারা কি দায় ঝেড়ে ফেলতে পারেন? আজকে এত বড় একটা ঘটনা, আজকে একজন মানুষের এমন একটা সময় ছিল সপসারী, যখন অনেক আগের কথা আমি বলছি, যখন মানুষ বাড়িতে সন্তান প্রসব করতো, তখনও কিন্তু আমার মনে হয় এই ধরনের ঘটনা ঘটতো না। আমরা যত এগোচ্ছি পশ্চিমবাংলার মানুষের লোভ, এই কাটমানি 25-75-এর ভাগাভাগি আজকে আমাদের সর্বনাশের দিকে। তৃণমূলের আপনার মানুষ মানে কিন্তু আপনারাই আমাদের এই অবদান, আপনারা তো বিজেপিতে পছন্দ করেন না, আপনারা তো বিরোধীদের মূল্যই দেন না। বিরোধীরা কথা বললেই আপনারা বলেন মিডিয়া ট্রায়াল করছে, বিজেপি সংখ্যায় নেই। আজকে আমরা ছিলাম বলেই, মিডিয়া ছিল বলেই আপনাদের দুর্নীতিগুলো মানুষ দেখতে পাচ্ছে। আচ্ছা, চাপা পড়ে যেত। আমি আসবো একটা বিরতির সময়, বিরতির পর আমি অতনুর কাছে আসবো, আবারও একবার ডক্টর বিশ্বাসের কাছে আসবো, সঙ্গে থাকুন। অতনু, যদি আমরা কুণাল ঘোষের বক্তব্য নিই, এখানেও একটা আলাদা ন্যারেটিভ তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এখানেও চিকিৎসায় গাফিলতির অভিযোগের মোড় ঘোরানো হচ্ছে স্যালাইন দিয়ে। তৃণমূলের দাবি, তৃণমূল দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৎ, কিন্তু সেটা কি, সেই দাবিটা কি সত্যি নাকি? তৃণমূল যা পারে দাবি করতে পারে। সভ্যরাজ একটা জিনিস দেখতে হবে যে স্বাস্থ্য এমন একটা জিনিস যেটার জন্য সরকারের সমর্থক হোক, বিরোধীরা হোক, সবাই সরকারের মানে সরকারি ব্যবস্থার উপরে বেশিরভাগ মানুষ মুখাপেক্ষী হয়ে থাকতে হয় আমাদেরকে। কারণ আমাদের সবার তো সেই সুযোগ থাকে না যে চোখে পিছুটি হলেও ভাইপোর মতো দুবাই হয়ে আমেরিকা গিয়ে চিকিৎসা করিয়ে আসবো। কাজেই এখন আমাদের এখন যেহেতু স্বাস্থ্য ব্যবস্থাটার উপর পুরোপুরি সরকারের উপরে নির্ভরশীল থাকতে হয়, এই সরকারের যদি কোনো কিছু দুর্নীতিগ্রস্ত হয়, তোমার মনে আছে এই যে আমাদের ডাক্তারবাবু এখানে রয়েছেন, আরজি কর আন্দোলনের সময় তোমার মনে আছে যে মূল মানে অভয় আর ন্যায় বিচারের দাবি ছাড়াও আরেকটা বড় দাবি ছিল এই যে মেডিকেল কিটের যে সিন্ডিকেট, এই মেডিকেল কিটের যে 2 নম্বরই চলে, তার বিরুদ্ধে সিন্ডিকেট সন্দীপ ঘোষ, অভিক বিরূপাক্ষরা চালায়, তার বিরুদ্ধেও কিন্তু মানুষের আন্দোলন ছিল। তোমাদের ক্যামেরাতেও আমরা দেখেছি যে সিরিঞ্জ সেটা কালো হয়ে আছে, ম্যাগনিফাইং গ্লাসের তলায় দেখালে দেখা যাচ্ছে রক্ত জমে কালো হয়ে আছে, এবং সেই সিরিঞ্জে অলরেডি 8-10 জনকে ইঞ্জেকশন পুশ করা হয়ে গেছে, 11তম জনের সময় সেটা দেখা গেছে। তাহলে এই যে টোটাল স্বাস্থ্য ব্যবস্থাটাকে আজকে যে ডিসরাপ্ট করা হয়েছে, আজকে এই যে ফারিস্তা গ্রুপ, কর্ণাটকের সরকার গত বছর মার্চ মাসে চিঠি দিয়ে জানিয়েছে যে এদের সমস্ত কটা হচ্ছে স্যালাইন থেকে সমস্ত কটা ইকুইপমেন্ট, এগুলো কোনোটাই হচ্ছে হাইজিনিক না, কোনোটাই স্বাস্থ্যের পক্ষে সুরক্ষিত না, এগুলো যেন ব্যবহার না করে, তারা ব্যান্ড করেছে। তারপরে হচ্ছে এরা এই রাজ্যে হচ্ছে চালিয়ে গেছে কোয়ালিটি কন্ট্রোল বলে। এই রাজ্যের যে মেডিকেলে যে বেসিক কোয়ালিটি কন্ট্রোলের কোনো ব্যবস্থা নেই। তুমি তোমার ক্যামেরা নিয়ে যে কোনো ল্যাবে যাও, কোয়ালিটি কন্ট্রোলের তুমি সুস্থ মানুষ ঢুকে অসুস্থ হয়ে বেরিয়ে আসবে, এমন হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল যে সেন্টারগুলো তার হচ্ছে অবস্থা। তাহলে আজকে এখানে দাঁড়িয়ে এই রাজ্যে খুব নির্দিষ্টভাবে স্বাস্থ্যক্ষেত্রে যখন দুর্নীতি হয়, কারণ সাধারণ মানুষের সবচেয়ে মুশকিলটা যারা সরকারের মুখাপেক্ষী হয়েছে সাধারণ মানুষ সাথে, তারা কোথায় যাবেন? আজকে দাঁড়িয়ে সবার তো সরকারি হাসপাতাল ছাড়া চিকিৎসা করার সম্ভাবনা সব জায়গায় থাকে না। এবং তুমি মনে রাখো আজকে হচ্ছে যে প্রসূতি যিনি মারা গেছেন বা আরও 3 জন যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তাদের কথাটা না আজকে সামনে এসছে। কে বলতে পারে যে গত 1.5 বছর 2 বছর ধরে যারা সরকারি হাসপাতালে চিকিৎসা করেছেন, যতগুলো মৃত্যু হয়েছে তার মধ্যে কোনো মৃত্যু হচ্ছে এই রকমের এই জাল স্যালাইন বা এই জাল মেডিকেল কিটের জন্য হয়নি? তার দায় কে নেবে? আমি ডক্টর বিশ্বাসের কাছে যাবো। ডক্টর বিশ্বাস, তাহলে প্রাথমিকভাবে দায় কার, আপনার কি মনে হয়? দেখুন, একটা কথা, আমাকে যেন কেউ ইন্টারাপ্ট না করে প্লিজ। তো একটা কথা পরিষ্কার কথা হচ্ছে, মানে গরিব মানুষেরা সবসময় সাফার করে, এটা পরিষ্কার। আজকে কিট কেলেঙ্কারি বহু বছর আগে হয়েছে, সারদা গ্রুপ করেছিল। বেহালা 1988-তে রেপসিড অয়েল খেয়ে গরিব মানুষরা 37 জন মারা গেছিল, এটা ঘটেছে, এখানেও ঘটছে। এটা অত্যন্ত লজ্জাজনক বাংলার পক্ষে, বাংলার মানুষের পক্ষে। তো একটা কথা হচ্ছে,
তদন্ত হওয়া উচিত, তদন্তটা যেন চেপে না দেওয়া হয়, একটা তদন্ত করে আরেকটা তদন্ত যেন চেপে না দেওয়া হয়। আমরা জানতে চাই যে এর মধ্যে কোন দালাল চক্র খেলছিল, কোন দালাল চক্র এর মধ্যে যুক্ত আছে, কারা এটা করছে, কারা তাদের নিয়ন্ত্রিত করছে, কারণ এখানে বড় অঙ্কের খেলা আছে। আর সব থেকে বড় জিনিস, পুলিশ জানলো না, প্রশাসন জানছে, পুলিশ জানলো না, পুলিশ অন্ধকারে থাকছে, এইসব জালিয়াতি কাজ হচ্ছে। তো আমার বক্তব্য হচ্ছে প্রত্যেকটা জায়গায় কেউ না কেউ শস্যের মধ্যে ভূত আছে, এই ভূতগুলোকে আমরা দেখতে চাই। ভূত আর প্রেম তো দেখা যায় না, কিন্তু ভূতগুলোকে বার করা দরকার যে এরা কে রয়েছে। তো ঘটনাচক্রে আমি একজন নাগরিক হয়ে, চিকিৎসক হয়ে পরিষ্কার কথা, একটা স্বচ্ছতার সাথে তদন্ত দাবি করছি, পরিষ্কার হোক। কারণ এইভাবে মানুষের সাথে তাদের জীবন নিয়ে যেন ছিনিমিনি না খেলা হয়, ছিনিমিনি না খেলা হয়। একদমই ঠিক। আমি ডক্টর রায় আপনার কাছে আসবো, তোমার একটা বিরতির সময় হয়ে গেছে, সঙ্গে থাকুন প্লিজ। আমি অর্পণের কাছে আসবো শুরুতে। অর্পণ, দুটো তথ্য সামনে আসছে, এক চিকিৎসায় গাফিলতি, দুই হচ্ছে দালাল চক্র, জাল স্যালাইন বা বিষাক্ত স্যালাইন। দুই ক্ষেত্রেই কি স্বাস্থ্য দপ্তর দায় এড়াতে পারে? নিশ্চিতভাবে দায় এড়াতে পারে না, তাই জন্যই তো পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। যদি বিরোধীরা মনে করেন যে বিচার বিভাগীয় তদন্ত হোক, সেই বিষয়ে তারা, স্বাস্থ্য সচিবও তার মানে দায় এড়াতে পারে না? না, নিশ্চিতভাবে। আবার বিতর্কে নারায়ণ স্বরূপ নিগম, আবারও না, গতকাল তো নারায়ণ স্বরূপ নিগম এবং রাজ্যের মুখ্য সচিব তারা দুজন মিলেই সাংবাদিক সম্মেলন করেছেন এবং পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্তের কথা বলেছেন। আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও তাই বলেছেন। রাজ্য পুলিশের সিআইডি তদন্ত করছে এবং আমরা কেন রাজ্য পুলিশের ওপর ভরসা রাখছি, সব্যসাচীদা, আমি একটা শুধু তথ্য আপনাকে দিই। আজকের ঘটনা যে হুগলির গুড়াপে শিশুকন্যা ধর্ষণ এবং খুন মামলায় 54 দিনের মাথায় রাজ্য প্রশাসন, দুর্গাপুর হুগলি গ্রামীণ পুলিশ তারা চার্জশিট পেশ করে। আজ আদালতে মূল অভিযুক্ত দোষী সাব্যস্ত হয়, পরশুদিন রায়দান। এরকম 3টি এমন গণধর্ষণ এবং খুনের মামলা হয়েছে যার 70 দিনের মধ্যে রাজ্য পুলিশ তদন্ত করেছে, দোষীর শাস্তি নিধান হয়েছে কোর্টে। ফলে রাজ্য পুলিশের প্রতি এই জন্যই আমরা ভরসা রাখছি। রাজ্য পুলিশের সিআইডি তদন্ত করছে, আমরা আরজি করার সময় সিবিআই তদন্ত দেখেছি। আমরা বিশ্বাস করি যে, আমি যেমনটা প্রথমেই বললাম, যে একদিকে যে এই স্যালাইন তৈরিকারী সংস্থা তাদেরকেও যে ক্লিন চিট দেওয়া যাবে এমনটা নয়, একই সাথে যে সমস্ত চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদেরকেও যে ক্লিন চিট দিয়ে দেওয়া হবে মেডিকেল ফ্রেটার্নিটির পক্ষ থেকে, এটাও কিন্তু করা উচিত নয়। সম্পূর্ণটার পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত হোক, যে স্তরের মাথায় জড়িত থাকুক তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। কিন্তু শর্মিষ্ঠা, আজকে তো শুভেন্দু অধিকারী তিনি এই তদন্তে বিশ্বাস রাখতে পারছেন না, তিনি আলাদা করে সিট গঠনের দাবি করছেন। না না, নিশ্চয়ই। শুনুন, স্বাস্থ্য যেখানে আমরা দেখতে পাচ্ছি আরজিকর থেকে ঘটনাটা শুরু হয়েছে, আক্তার আলী, মানে আরজিকর তো সিবিআই তদন্তের দাবি হলো না, একদম। শুনুন, সেটা বারবার করে বলা হয়েছে, কিন্তু তখন থেকে শুরু করে একটার ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্যমন্ত্রী বা ওই স্বাস্থ্য সচিব, ব্যবস্থা কি নিয়েছে? বরং ধামা চাপা দেওয়ার চেষ্টা। আমার কথা হচ্ছে যে যেটা কর্ণাটক সরকার যেটা 1 বছর আগে যেটাকে ব্যান করেছে, সেই ফার্মাসিউটিক্যাল কোম্পানি পশ্চিমবাংলা কেন এতদিন ধরে, কোন ইন্টারেস্টে এতদিন ধরে সেটা চললো, এবং তার সেখানে কোনো অনুসন্ধান হলো না, সেখানে কোনো কথা নেই। পশ্চিমবাংলার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা কাটমানি, এবং কারা কারা এখানে জড়িত, এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল, তাদের কাছে কোনখান থেকে কত কাটমানি যায়, এখানে কারা কারা আছে, কোন ভাতিজা, কোন ভাসুর, কোন ভাইপো, কারা এখানে আছে, কোন ইন্টারেস্ট, সবটাই দেখতে হবে। না হলে কোন জাদু বলে এই কোম্পানিটা এতদিন পর্যন্ত এখানে অতনুর কাছে। অতনু, এই যে তদন্তের কথা বলা হচ্ছে, শুভেন্দু অধিকারী সিট গঠনের কথা বলছেন, রাজ্য সিআইডি তদন্ত করছে, আলাদা করে স্বাস্থ্য দপ্তর তদন্ত করছে, আরজি করার সময়ও তো হয়েছিল, কিন্তু আমরা দেখলাম কলকাতা পুলিশের তদন্তেই 18 তারিখ রায় বেরোবে। দেখো, রাজ্য সরকারের তদন্ত ইত্যাদিতে। আচ্ছা অতনু, তোমাকে থামাতেই হচ্ছে, আমরা সরাসরি নজর রাখবো জ্যোতিপ্রিয় মল্লিক তিনি বেরিয়ে আসছেন বা আসবেন যে কোনো মুহূর্তে, সেই ছবি আমরা দেখাচ্ছি সরাসরি। বেরিয়ে এসেছেন সম্ভবত জ্যোতিপ্রিয় মল্লিক, আমরা সেই ছবি দেখাচ্ছি জি 24 ঘন্টা এক্সক্লুসিভ। জ্যোতিপ্রিয় মল্লিক, তাকে আজকে জামিন দেওয়া হয়েছে রেশন দুর্নীতি মামলায়। আগেই বাকিবুরের জামিন হয়েছিল, প্রায় 14 মাস পর জেল মুক্তি জ্যোতিপ্রিয় মল্লিকের, প্রাক্তন খাদ্যমন্ত্রী, সেই ছবি জি 24 ঘন্টায়। 2023 সালের 27 অক্টোবর গ্রেপ্তার হয়েছিলেন
আর যে সময় জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়েছিলেন সে সময় তিনি ছিলেন বনমন্ত্রী। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি খাদ্য দপ্তরের মন্ত্রী ছিলেন। 25,000 টাকার জোড়া বন্ড আর 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন জ্যোতিপ্রিয় মল্লিকের। অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, চলে যাবো অয়নের কাছে। অয়ন, শরীর ভালো আছে? অনুগামীরা তারা কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের অনুগামীরা তারা বেরিয়ে গেলেন জ্যোতিপ্রিয় মল্লিক, সেই ছবি সরাসরি অয়নের কাছে যাবো। অয়ন, হ্যাঁ দেখো, এই মুহূর্তে যে ছবি দেখা গেল তাতে আমরা দেখলাম যে ঠিক 2 থেকে 3 মিনিট আগে প্রেসিডেন্সি জেল থেকে বেরিয়ে গেলেন। 13 মাস পর জেল মুক্তি ঘটল প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের, যিনি রেশন দুর্নীতি কাণ্ডে এতদিন পর্যন্ত জেল হেফাজতে ছিলেন। এবং আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে 2টো গাড়ি পরপর বেরোলো। প্রথম গাড়িতে প্রচুর জিনিসপত্র যা এতদিন ধরে নিজের জেল হেফাজতে থাকাকালীন জ্যোতিপ্রিয় মল্লিক ব্যবহার করেছেন, সেগুলি নিয়ে একটি গাড়িতে উঠলেন তার মেয়ে, এবং তার ঠিক পেছনের গাড়িতে পেছনের আসনে মাঝখানে সবুজ রঙের পাঞ্জাবি এবং মাথায় টুপি পরিহিত জ্যোতিপ্রিয় মল্লিক তিনি বেরিয়ে গেলেন। এখনো পর্যন্ত সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে তাতে SSKM হাসপাতালে তাকে একটা প্রাথমিক মেডিকেল পরীক্ষা নিরীক্ষা করা হবে, কারণ দীর্ঘদিন 13 মাস তিনি জেলের মধ্যে ছিলেন। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা কি তা এখনো পর্যন্ত খুব একটা স্পষ্ট নয়। অতএব এই SSKM হাসপাতালে একটা প্রাথমিক শারীরিক পরীক্ষা নিরীক্ষার পরে তিনি বাড়ি ফিরতে পারেন বলে এখনো পর্যন্ত জোর জল্পনা। এবং তারই মধ্যে আমরা যে ছবি বারবার দেখাচ্ছি, আজকে সবথেকে বড় ছবি, এই মুহূর্তে সবথেকে বড় খবর, রেশন দুর্নীতি মামলায় অবশেষে জামিন পেয়ে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি প্রেসিডেন্সি জেল থেকে বেরিয়ে গেলেন। যেরকম অয়ন আমাদের জানাচ্ছিল যে কিছুক্ষণ আগেই জ্যোতিপ্রিয় মল্লিক তিনি বেরিয়ে গেলেন। একটা স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা রয়েছে তার, সেই স্বাস্থ্য পরীক্ষা হওয়ার পর বাড়ি ফিরবেন বালু জ্যোতিপ্রিয় মল্লিক। কিছুক্ষণ আগেই তার জামিন পাওয়ার কথা খবর এসেছিল সামনে, এবং সেই জায়গায় দাঁড়ায় 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন খাদ্যমন্ত্রী, প্রাক্তন বনমন্ত্রী। রেশন দুর্নীতির অভিযোগে প্রায় 14 মাস জেলে থাকতে হয়েছিল তাকে, এবার জামিন পেয়ে ঘরের পথে। দিদি তুমি দাঁড়াও। আমি অতনুর কাছেই আসবো। অতনুর কাছে যে প্রশ্ন আমি করেছিলাম যে কোন তদন্তে ভরসা করব, এই জ্যোতিপ্রিয় মল্লিককে অতনু ইডির তরফ থেকে বলা হয়েছিল দুর্নীতির গঙ্গাসাগর, সমস্ত দুর্নীতির শাখা প্রশাখা যেমন গিয়ে মেশে সমুদ্রে, এক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিককে বলা হচ্ছিল। আজ জামিনে ছাড়া পেলেন তিনি। তো এইটা তো সব্যসাচী নতুন না, বিগত কয়েক বছরে তুমি দেখেছো, মানে এরকম CBI ED এরা হচ্ছে আসে, মানুষের একটা লোকজন একটা হবে, ওরে বাবা এই বুঝি তৃণমূলের জম এসে গেল, এইবারে তৃণমূলের নেতাদের ছাড় নেই, তাদের নিয়ে যায় এরকম দিন 14 মাস, কারোর 15 মাস, 2 বছর জেল খাটে, ফিরে এসে আবার ওই 300 কোটি 500 কোটির যা সম্পত্তি করেছে তা হচ্ছে ভোগ করে। এই সন্দীপ ঘোষের সময় আমরা দেখলাম তো, সন্দীপ ঘোষ যেদিন জামিন পেয়ে গেল সেদিনও বিজেপির যারা প্রতিনিধি ছিলেন টিভি চ্যানেলে, আমি একটা চ্যানেলে উপস্থিত ছিলাম, তারা জায়গায় জায়গায় বললেন যে একটা চার্জশিট দিতে পারেনি তো কী হয়েছে, তাতে হচ্ছে গিয়ে চার্জশিট দিতে না পেরেছে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে। কিন্তু তারপরে কি দেখা গেল, সেই মামলায় CBI তার বক্তব্য পেশ করে দিল, 18 তারিখ শুনানি, একমাত্র সঞ্জয় রায় ছাড়া কারোরই তার মানে শাস্তি হবে না। তাহলে এই যে যাদেরকে হচ্ছে CBI মানে যাদের উপর এই হচ্ছে গিয়ে থ্রেট কালচার থেকে শুরু করে বৃহত্তর ষড়যন্ত্রে যুক্ত থাকা থেকে শুরু করে মেডিকেল কিট দুর্নীতি থেকে একের পর এক যাদের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ ছিল, সমস্ত ডাক্তারি পড়ুয়াদের অভিযোগ ছিল, PG ইন্টার্নদের অভিযোগ ছিল, সমস্ত কিছু নস্যাৎ করে দিয়ে একদম দাদাভাই দিদিভাইয়ের সেটিংয়ে এরা হচ্ছে দিনের পর দিন মুক্ত হয়। আচ্ছা, আমি আসবো। শুনে এই মুহূর্তে একটা বড় খবর পাওয়া যাচ্ছে, এখনো পর্যন্ত গোয়ালপুকুরে আক্রান্ত পুলিশ,
দুই পুলিশ কর্মী গুলিবিদ্ধ বলে জানা গিয়েছে। দুষ্কৃতীদের গুলিতে পুলিশ কর্মী যখন প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল দুষ্কৃতীকে, আর ঠিক সেই সময় দুই পুলিশ কর্মীকে গুলি। উত্তর দিনাজপুরের ইসলামপুর গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া কালীবাড়ির ঘটনা। নীলকান্ত সরকার, দেবেন বৈশ্য, এই দুই পুলিশ কর্মী গুরুতর জখম বলে জানা গিয়েছে। ইসলামপুর মহকুমা আদালতে এক আসামিকে নিয়ে আসার পর ওই আসামিকে ফেরত দিয়ে যাওয়া হচ্ছিল, তারপরে গুলি চলে বলে অভিযোগ। অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা, যে দুই পুলিশ কর্মীর ছবি আমরা দেখাচ্ছি, নীলকান্ত সরকার এবং দেবেন বৈশ্য। কিন্তু প্রশ্ন হচ্ছে গুলিটা চালালো কে, চললো কি করে? কারণ ওই আসামিকে নিয়ে যাওয়া হয়েছিল, ওই আসামিকে আদালত থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। আরো জানবো, ভবানন্দ রয়েছেন আমাদের সঙ্গে। ভবানন্দ, কি জানা যাচ্ছে এই নিয়ে আরো? দেখো সব্যসাচী, সবার আগে যেটা আমি জানাবো যে এটা প্রাথমিকভাবে যে তথ্য উঠে আসছে, প্রাথমিকভাবেই তথ্য উঠে আসছে, কারণ ওই পুলিশ কর্মীদের যারা ওখানটায় ভর্তি করেছে, হাসপাতালে ভর্তি করেছে, তারা সেভাবে করে কোনো সংবাদ মাধ্যমের সাথে কোনো কথা বলেনি। ওই পুলিশ কর্মীদের পরিবারের লোকেরা আসছে, তারাও সেভাবে করে কিছু বলতে পারছে না। পুলিশের তরফ থেকে এখনো কোনো কিছু জানা নয়। কিন্তু যা আমরা প্রাথমিক সূত্রে জানতে পারছি, দুই পুলিশ কর্মী তারা কোনো আসামিকে নিয়ে যাচ্ছিলেন পাঞ্জিপাড়া এলাকায়। সেখানটায় কোনোভাবে সেই পুলিশ কর্মীদের গাড়িকে দাঁড় করানো হয় কোনো কারণে। দাঁড় করানোর পরেই সেখানে কোনো দুষ্কৃতী এসে গুলি চালায় বলে জানা যাচ্ছে। দুজন যে পুলিশ কর্মী যাদেরকে ভর্তি করা হয়েছে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে তাদের আশঙ্কাজনক অবস্থা বলে আমরা জানতে পারছি। সুতরাং সব মিলিয়ে পুলিশেরও যারা কর্মী আছেন তারাও কিন্তু এখনো পর্যন্ত বলে উঠতে পারছেন যে ঘটনা ঠিক কি হয়েছিল, যে জায়গায় এই ঘটনা ঘটেছিল সেটা পাঞ্জিপাড়া এলাকা বলে জানা যাচ্ছে। আর এরকম দিনের বেলা একটা ঘটনা ঘটাতে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়, এবং পুলিশের বিভিন্ন কর্তা মহলে কিন্তু ইতিমধ্যে তদন্তের জন্য, সমস্ত দাবির জন্য কি ঘটনা ঘটেছিল, কেন হয়েছিল সেটা জানার জন্য সকলেই চেষ্টা করছেন বলে আমরা জানতে পারছি। আসামি এখনো পুলিশ হেফাজতেই রয়েছে তো? সেই সম্বন্ধেও কিন্তু সঠিকভাবে কোনো বলা যাচ্ছে না যে সেই আসামি ওখান থেকে পালিয়ে গেছে না আসামি তার কাছে আছে। আদৌ কি এরা যারা এই আক্রমণ করলো তাদের ওই আসামিকে নিয়ে যাওয়ার জন্যই করলো কিনা, এই সমস্ত তথ্যগুলো কিন্তু বারবার করে যে প্রশ্নগুলো উঠে আসছে। অর্থাৎ একদম সদ্য ঘটনা যে খবর একদম প্রাথমিকভাবে আমাদের কাছে আসছে, এই দুই পুলিশ কর্মী গুলিতে জখম হয়েছেন এবং এখনো পর্যন্ত একেবারে প্রাথমিক তথ্য যে এক আসামিকে আদালত থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় এই ঘটনা ঘটে। যদিও এখনো পর্যন্ত আরও তথ্য আমরা নেওয়ার চেষ্টা করছি যে ঠিক কী ঘটনা ঘটেছে, ওই আসামি গুলি চালিয়েছে না বাইরে থেকে গুলি চালানো হয়েছে, ওই আসামির কী অবস্থা, কারণ তাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল এবং আদালত থেকে নিয়ে আসার পথে এই ঘটনা। এই দুই পুলিশ কর্মীর এখন শারীরিক পরিস্থিতি কিরকম? দেখো, যেমনটা আমরা ইসলামপুর হাসপাতাল সূত্রে জানতে পারছি, এদের শারীরিক অবস্থা যথেষ্ট সংকটজনক বলে হাসপাতাল থেকে জানানো হচ্ছে, এবং দুজনেরই যথেষ্ট সংকটজনক বলে জানা যাচ্ছে। এবং যে গুলির ক্ষত তারা দেখেছেন, যারা প্রাথমিকভাবে ওই দুই পুলিশ কর্মীকে দেখেছেন, যে গুলির ক্ষত দেখা গেছে, সেই গুলির ক্ষত দেখেও কিন্তু যেমনটা ধারণা, প্রাথমিকভাবে ধারণা হচ্ছে যে পিস্তল জাতীয় কোনো অস্ত্র থেকে গুলি নাও করা হয়ে থাকতে পারে। এই গুলি কোনো বড় ধরনের গুলি, অর্থাৎ বন্দুকের গুলি, কোনো গুলি চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে যারা দেখেছেন, তারা একবারের জন্য এক ঝলকে দেখেন, তারা কিন্তু এই কথা দাবি করেছেন এখনো পর্যন্ত। আমি এই জায়গা থেকে শর্মিষ্ঠাদি, ভয়ঙ্কর পরিস্থিতি, এরকম ভাবে দিনে দুপুরে পুলিশ কর্মীদের উপর এভাবে গুলি, যদিও আমি আবারও বলছি একেবারে প্রাথমিক খবর, আরো কোনো তথ্য আসা বাকি রয়েছে। না না, খুবই অবস্থা দেখুন, পশ্চিমবাংলার আইন শৃঙ্খলার যে কতটা অবনতি ঘটেছে আরো একবার চোখে আঙুল দিয়ে আমরা এই ঘটনা দেখতে পেলাম। আইনের যারা রক্ষক, যারা দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করবেন, দুষ্কৃতীর রাজ থেকে পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষকে বাঁচাবেন, আজকে তারা আক্রান্ত হচ্ছে। শাসক দলের এমএলএ থেকে শুরু করে নেতা কর্মী তারা আক্রান্ত হচ্ছে। কারা আক্রমণ করছে না, তাদেরই আরেকটা গ্রুপ গোষ্ঠী দ্বন্দ্বের ফলে আক্রান্ত হচ্ছে। আর শাসক দল বলছে কেউ ছাড়া পাবে না। আরে আগে ধরুন, তারপরে তো ছাড়বেন। কে সুপারি দিচ্ছে, কে সুপারি খাচ্ছে, সেটাই তো আপনারা বার করতে পারছেন না। সুশান্ত ঘোষ থেকে শুরু হয়েছে, একের পর এক গুন্ডার অতি পশ্চিমবাংলায় চলছে, এবং প্রত্যেকটা মানুষ আজকে আমরা কিন্তু বারুদের স্তূপে
স্তম্ভের উপর বসে রয়েছি। পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা এমন জায়গায় গেছে, এই ঘটনা কিন্তু আরো একবার প্রমাণ করলো সব্যসাচী যে পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ কিন্তু আজকে আমরা ভীষণভাবে কিন্তু বিপদের সীমায় দাঁড়িয়ে রয়েছি। না, বিষয় হচ্ছে যে আপনাদের সংবাদ মাধ্যম সূত্রেই দেখতে পেলাম, আপনাদের যিনি প্রতিনিধি ছিলেন তিনি বললেন যে প্রাথমিক সূত্রে পাওয়া কিছু খবর, এখনো সম্পূর্ণভাবে পুলিশের পক্ষ থেকে বা যে পুলিশ কর্মীরা আক্রান্ত হয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে, হাসপাতাল সূত্রে যারা প্রত্যক্ষদর্শী তাদের পক্ষ থেকে আমরা বিস্তারিত কিছুই জানতে পাচ্ছি না। এতৎ সত্ত্বেও কিভাবে বিজেপির প্রতিনিধি কনক্লুশনে চলে গেলেন আমি জানি না। এমনটাও হতে পারে, মানে এটাও একটা অ্যাজাম্পশন। সুশান্ত ঘোষ নিয়ে আলোচনা হচ্ছে না, সুশান্ত ঘোষ নিয়ে আলোচনা হচ্ছে না, সুশান্ত ঘোষ নিয়ে আলোচনা হচ্ছে না। মালদায় দুলাল সরকার খুনে যিনি মূল অভিযুক্ত তাকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট, তৃণমূল কংগ্রেসের সরকার, রাজ্য পুলিশ তাকে গ্রেফতার করেছে। ফলে এইগুলো সারবত্তাহীন অভিযোগ। আমি একটা কথা বলে শেষ করব, রায়গঞ্জে এমনটাও হতে পারে এখন বাংলাদেশ জুড়ে একটা অচলাবস্থা চলছে, ভারতবর্ষের উপর আক্রমণের একটা ঘটনা, যুদ্ধ জিগির তোলা, সেখান থেকেও কোন রকম কোন আক্রমণ উড়ে আসছে কিনা, অথবা রায়গঞ্জের বিজেপি এমপি তিনি তৃণমূল কংগ্রেস সরকারকে কলঙ্কিত করার জন্য কোনো চক্রান্ত করছেন কিনা, এগুলো তদন্ত। আমি ওখানকার বিধায়কদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব, একটা বিরতির পর সঙ্গে থাকুন। এবং আমরা যে ঘটনার দিকে চোখ রেখেছিলাম, যে গল্পখুরে দুই পুলিশ কর্মী গুলিতে জখম হয়েছেন, এবং অর্পণের ক্ষেত্রে দাবি যে বিজেপি সাংসদদের একটা ষড়যন্ত্র থাকতে পারে, না অনেক কিছুই হতে পারে, আচ্ছা সম্ভাবনা রয়েছে, আর বাংলাদেশি দুষ্কৃতীদেরও একটা বিষয় থাকতে পারে। আচ্ছা, আমি অতনুর কাছে যাই। অতনু, দেখো সব্যসাচী, যা ঘটনা তোমাদের এখান থেকে জানতে পারলাম প্রাথমিক সূত্র হোক বা এখনো পর্যন্ত ঘটনাই হোক, একটা জিনিস খুব অ্যালার্মিং যে দুজন পুলিশ কর্মী তারা কর্তব্যরত অবস্থায় ছিলেন, তারা গুলিবিদ্ধ হয়েছেন। আমার মনে হয় এক্ষেত্রে ওই অন্য সমস্ত কিছু আসপেক্ট বাদ দিয়ে প্রপার তদন্তর দিকে হচ্ছে রাজ্য পুলিশের একদম নির্দিষ্টভাবে হচ্ছে অভিমুখ নির্দিষ্ট করা উচিত। কারণ এই জিনিসটা তোমার আজকে এইটা ফ্যাক্ট যে যেই করে থাকুক, যাই করে থাকুক, সে যে কেউ করে থাকুক, দুজন পুলিশ অফিসার হচ্ছে কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়েছেন। এবার এর পিছনে যাই থাকুক, কিন্তু একটা জিনিস অস্বীকার করার জায়গা নেই, যে ধরনের বন্দুক, এখন গুলির ব্যালিস্টিক রিপোর্ট না আসলে তো বোঝা যাবে না, সেই ব্যালিস্টিক রিপোর্ট অনুযায়ী যে ধরনের বন্দুক পাওয়া যাবে সেই ধরনের বন্দুক একজন আদালত চত্বরে বা যে কোনো জায়গাতে একজনের হাতে কি করে আসতে পারে। গোয়ালপুকুরের তৃণমূল বিধায়ক গোলাম রব্বানী আমাদের সঙ্গে রয়েছেন। রব্বানী সাহেব, এখনো পর্যন্ত এই নিয়ে আপনার কাছে কোনো তথ্য পাওয়া গিয়েছে? দুই পুলিশ কর্মী জখম হয়েছেন বলে জানা গিয়েছে। তথ্য পারলাম এখন। আচ্ছা, আমার বিধানসভার অধীনে আন্ডারে আছে ওটা, কালীবাড়িটা। তো আমার বিধানসভার বর্ডার ইসলামপুর স্টার্ট, আমার বিধানসভা শেষ, শেষ। ওখানে মাঝখানে আসামি বললো কি আমি পেশাব করবো, ওয়াশরুম যাব, গাড়িতে ছিল, ও ওয়াশরুমে বলি, তারপরে কেউ বাইরে থেকে আসলো, ওটা কি হলো, গুলি চললো। গুলিটা কে করছে এটা আমি সঠিক খবর পাচ্ছি না এখন। হ্যাঁ, আর দুজন ইঞ্জিনিয়ার যে আসামি শুনলে পালিয়ে গেছে। আচ্ছা, আসামি পালিয়ে গেছে? হ্যাঁ, স্টেশনের কথা বললাম যে আসামিটাকে ধরেন আর সে গুলিটা চালালো ওটা তদন্ত করেন, যত তাড়াতাড়ি হয়। আইসি আর ওসি সবাই পৌঁছায় গেছে ওখানে। রব্বানী সাহেব, আসামি গুলি চালিয়েছে এরকম কোনো খবর কি আছে আপনার কাছে? আসামি গুলি চালিয়েছে এটা আমার কাছে খবর তো নাই। আচ্ছা, তার মানে আসামিকে ছাড়াতে কেউ গুলি চালিয়ে থাকতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আজকে ট্রায়াল ছিল তো কোর্টে। হ্যাঁ, আসামি ছিল রায়গঞ্জ জেলে, ওখান থেকে ইসলামপুর কোর্টে প্রডিউস হবে, ট্রায়াল হবে। এটা আমি গভর্নমেন্ট পিপির সঙ্গে আইপিপির সঙ্গে কথা বললাম, ওনার সেটা উনি বলে কি ট্রায়ালটা হলো, ট্রায়ালটা হওয়ার পর ওরা বাড়ি নিয়ে গেল। এখান থেকে রাস্তায় ওই আসামিকে বোধহয় ওই পোশাকের প্রিটেন্ড করে গাড়ি থামিয়েছে, তারপরে কাউকে দেখেছে বা কি হলো, তারপরে আমি ঘটনাটা জানি যে দুইজন পুলিশ ইনজিওর্ড হয়েছে আমার। ওই আসামি কিসের আসামি, কি কোনো তথ্য আছে? মার্ডার কেসের আসামি। আচ্ছা আচ্ছা, এটা আসামিটা হলো গোয়ালপুকুরের না, খলম দিকে। আচ্ছা, আর ওই পুলিশ কর্মীরা কেমন আছেন এখন? হ্যাঁ, এখন আমি এসপির কাছে খবর নিলাম, এসপি বলে স্যার পুলিশ আন্ডার ট্রিটমেন্ট, ভালো আছে, অত একজন একটু সিরিয়াস ছিল, আমরা ডক্টর অ্যাজ পার টাইম ডাক্তারকে আমরা অ্যাভেলেবল করে দিয়েছি। অনেক ধন্যবাদ। গোলাম রব্বানী ছিলেন আমাদের সঙ্গে, এবং তার কাছ থেকে যে অত্যন্ত উদ্বেগের খবর পাওয়া গেল
ওই আসামি সে পালিয়ে গিয়েছে এবং যে আসামিকে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল, আদালত থেকে আনার পথে সে নিচে নেমেছিল এবং সেই সময় গুলি চলে। অর্থাৎ এখনো পর্যন্ত যে তথ্য এবং বিধায়ক যে তথ্য দিলেন তাতে প্রাথমিকভাবে এইটা অনুমান করা হচ্ছে যে আসামিকে ছাড়াতে গুলি করা হয়েছিল এবং তাতে আসামি পালিয়ে গিয়েছে। এই ধরনের ঘটনা ঘটলেও ঘটে থাকতে পারে। যদি একেবারে প্রাথমিক খবর, বিধায়কের কাছেও প্রাথমিক খবর এসে পৌঁছেছে, প্রশাসনের কাছেও প্রাথমিক খবর, ঘটনার অভিঘাত এবং ওই পুলিশ কর্মী দুজন তাদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। অতনু, যেরকম আটকেছিলাম তোমাকে, যেটা বললাম, বিধায়ক সাহেব যিনি আছেন শাসক দলেরই বিধায়ক, তিনিও যেটা বললেন সেটা আমার মনে হয় অ্যালার্মিং সিচুয়েশনটাকে আরও বাড়িয়ে দিল। যে অভিযুক্ত যাকে হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছিল, খুব সম্ভবত ওনার কাছে যা খবর বললেন, উনি বললেন সে নাকি পালিয়ে গেছে। তাহলে রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থাটা একবার আমাদের সবারই ভাবতে হবে যে পুলিশ গুলিবিদ্ধ হচ্ছেন যেভাবেই হোক, আসামি পালিয়ে যাচ্ছে যেভাবেই হোক, তাহলে এই রাজ্যে আইন শৃঙ্খলার পরিবেশ কোথায়? সাধারণ মানুষের সুনিশ্চিততা কোথায়? পশ্চিমবাংলায় মানে এই ধরনের ঘটনা মানে প্রথম, আমি তো আগে শুনিনি যে কোর্ট থেকে বেরোচ্ছে আর এরকম দুষ্কৃতীকে ছাড়িয়ে তার গ্যাং নিয়ে চলে যাচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে কিন্তু খুব প্রচন্ড পরিমাণে, এটা কিন্তু অ্যালার্মিং। আচ্ছা, আমার রাস্তায় ঘুরবে আর সাধারণ মানুষ আমার সময় একদমই শেষ। আমি খুব সংক্ষেপে যে ইস্যু নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেই ইস্যু দিয়েই শেষ করব। ডক্টর রায় এবং ডক্টর বিশ্বাসের কাছে। ডক্টর রায়, খুব সংক্ষেপে, সময় একদমই নেই, আমরা তাহলে ভরসা করব কার? আমি যেটা একটা জায়গায় বলতে চাইবো সেটা হচ্ছে যে বারবার সিনিয়র ডাক্তারদের কথা হচ্ছে এবং কেউ একজন বললেন যে জুনিয়র ডাক্তার আন্দোলনের সব দাবি মেনে নেওয়া হয়েছে। আমাদের দাবি ছিল যে সব জায়গায় যেন প্রপার রিক্রুটমেন্ট হয়। এখন দেখা যাচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজের গাইনি ডিপার্টমেন্টের সিনিয়র ডাক্তারদের 60%-এর বেশি পোস্ট খালি। তাহলে এত পোস্ট খালি রেখে কিভাবে সেখানে চিকিৎসা চলছিল? আমাদের দাবি ছিল যেন প্রপার পরিকাঠামো তৈরি হয়। তাহলে এখন দেখা যাচ্ছে যে গত বছর থেকে এই রিঙ্গার ল্যাকটেটের বোতল রয়েছে টেস্টের জন্য সেন্ট্রাল ল্যাবরেটরি, একটা মাত্র সেন্ট্রাল ল্যাবরেটরি, সেখানে পরিকাঠামো নেই বলে টেস্ট হয়নি। তাহলে এটার দ্বারা আমরা এই আলোচনাতেই উঠে এলো 2004 সালে এখানে পশ্চিমবঙ্গে কিট কেলেঙ্কারি হয়েছে। আমরা সবাই জানি উত্তরপ্রদেশের গোরখপুরে কিরকম ভাবে বিজেপি সরকারের আমলে অক্সিজেনের কেলেঙ্কারি হয়েছে। ফলে যে দলই ক্ষমতায় থাকুক না কেন, সেই সমস্ত দল কিন্তু কখনোই মানুষের স্বাস্থ্যের কথা ভাবেনি, ভাববেও না। আমরা যেভাবে আন্দোলনের মাধ্যমে মানুষের স্বাস্থ্যের দাবিগুলো, মানুষের স্বাস্থ্যের অধিকারের দাবিগুলো সামনে তুলে আনতে পেরেছিলাম, সেভাবেও এই লক্ষ্যে তীব্র আন্দোলন তৈরি করতে হবে এবং সেভাবেই আমরা বিচার পেতে পারবো। খুব সংক্ষেপে পরিষ্কার কথা, একটা স্বচ্ছ তদন্ত চাই, কিছু চেপে দেওয়ার জন্য না, পরিষ্কার জিনিসটা সামনে আসুক। কোন দালাল রাজ কাজ করছে, কে করেছে এই অনৈতিক কাজ, সেইটার যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। একদমই, অনেক ধন্যবাদ ডক্টর বিশ্বাস, প্রত্যেককে অনেক ধন্যবাদ। একটা আলোচনা আমরা শুরু করেছিলাম, সেখানে দুটো বড় বড় খবর। জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জামিন পেয়ে বেরিয়ে এলেন এবং গোয়ালপুকুরের যে খবর, ভয়ানক খবর, যেখানে খবর পাওয়া যাচ্ছে আসামিকে ছাড়িয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা গুলি করে, যদি একেবারে প্রাথমিক খবর। আর কি আপডেট রয়েছে এই ঘটনায় আসবো বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।